নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। মেয়েদের সিঁদুর কিনে নেবার প্রতিশোধ সফল, মহাদেবের আশীর্বাদে। বারাণসীতে দাঁড়িয়ে অপারেশন সিন্দুরের সাফল্য, মহাদেবকে উৎসর্গ মোদী। রাজ্যের মেগা প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। পুরুলিয়া 23 আধিকারিককে নিয়ে গঠিত টাস্ক ফোর্স। 2রা আগস্ট থেকে 3রা নভেম্বর পর্যন্ত সমস্ত বৈঠক ও প্রস্তাবিত প্রকল্প চূড়ান্ত। মানিকতলা ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, আহত 2 শিশু সহ মোট 6 জন। দুর্ঘটনায় ফের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধের সমস্যার সমাধান করল সরকার। চালু হলো কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত শাটল বাস। 4 আগস্ট সকাল 8টা থেকে 11টা পর্যন্ত, বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত চলবে এই বাস, ভাড়া 10 টাকা। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত, দাবি ট্রাম্পের। এই পদক্ষেপে খুশি ট্রাম্প, যদিও ট্রাম্পের এই মন্তব্য নিয়ে ভারতের তরফে সরকারিভাবে কিছুই বলা হয়নি। রাজ্যের মেগা প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুরুলিয়া 23 আধিকারিককে নিয়ে টাস্ক ফোর্স গঠিত হয়েছে। জেলা শাসকের তত্ত্বাবধানে রাজ্যের নির্দেশে ওই টাস্ক ফোর্স দিয়ে 2রা আগস্ট থেকে 3রা নভেম্বর পর্যন্ত সমস্ত বৈঠক ও প্রস্তাবিত প্রকল্প চূড়ান্ত করা হবে বলে জানা যাচ্ছে। রাজ্যের মেগা প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুরুলিয়ার 23 আধিকারিককে নিয়ে টাস্ক ফোর্স গঠিত হয়েছে। জেলা শাসকের তত্ত্বাবধানে রাজ্যের নির্দেশে ওই টাস্ক ফোর্স শুক্রবার বিকেলে পুরুলিয়া জেলা প্রশাসন ভবনে কনফারেন্স হলে এই টাস্ক ফোর্স ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন জেলা শাসক। যেভাবে রাজ্যের এই বৃহৎ প্রকল্পটি রূপায়িত হবে তাই বৈঠকে বিস্তারিতভাবে তুলে ধরেন জেলা শাসক। প্রত্যেকটি প্রকল্পে 5 লক্ষ টাকা বরাদ্দ করার বিধি রয়েছে। একটি বুথের ক্ষেত্রে বরাদ্দের পরিমাণ 10 লক্ষ টাকা। কিন্তু সংশ্লিষ্ট বুথে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প যদি থাকে যার জন্য 12 লক্ষের কাছাকাছি খরচ হয়ে থাকে, সেই ক্ষেত্রে বাকি খরচ জেলার সংশ্লিষ্ট দপ্তর থেকে দিতে হবে। রাজ্যের এই নির্দেশ জেলা টাস্ক ফোর্সের পাশাপাশি প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হয়। পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই জেলায় প্রায় 850টি শিবির হবে। এই প্রকল্পের বিধি অনুযায়ী 3টি বুথ নিয়ে একটি করে শিবির হওয়ার কথা। চলতি বছরের হিসাবে পুরুলিয়ায় বুথের সংখ্যা বেড়ে হয়েছে 2528টি। তার ভিত্তিতেই শিবিরের তালিকা তৈরি করা হয়েছে। এই শিবিরের জন্য মাইকিংয়ের পাশাপাশি রাজ্যের লোক প্রসার প্রকল্পেরও প্রচার করা হচ্ছে জেলায়। শনিবার জেলায় মোট 23টি ক্যাম্প হবে। এই প্রকল্পের কাজে জেলায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে 23 জনের ওই টাস্ক ফোর্স। ওই টাস্ক ফোর্সে পুরুলিয়ার পুলিশ সুপার ছাড়া 3 অতিরিক্ত জেলা শাসক, পুরুলিয়া, ঝালদা, রঘুনাথপুর, মানবাজারের মহকুমা শাসক রয়েছেন। এছাড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা গ্রামোন্নয়ন সংস্থার প্রকল্প আধিকারিক, আঞ্চলিক পরিবহন আধিকারিক, পুরুলিয়া জেলা পরিষদের সচিব, জেলা শিক্ষা আধিকারিক, নির্বাচন দপ্তরের অফিসার ইনচার্জ, বিদ্যুৎ বিভাগের আঞ্চলিক প্রবন্ধক, পূর্ত দপ্তরের সিভিল, মেকানিক বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার, গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের কার্যনির্বাহী বাস্তুকার ছাড়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক, প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক, শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক, মৎস্য দপ্তরের সহকারী অধিকর্তা ও কৃষি বিপণন দপ্তরের আধিকারিক রয়েছেন। এদিনের বৈঠকে ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ বিধায়করা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই প্রকল্পে মোট 15টি বিভাগ, সেই সঙ্গে বিবিধ হিসাবে আরেকটি মিলিয়ে মোট 16টি বিভাগের কাজ হবে। মুখ্যমন্ত্রীর বলা নকশা অনুযায়ী 3টি বুথ নিয়ে একটি ক্যাম্প বা শিবির তৈরি হবে। সে এলাকায় মানুষজনদের সঙ্গে সংশ্লিষ্ট ব্লকের বিডিওদের পাশাপাশি এলাকার সমস্ত জনপ্রতিনিধি ও যে সকল কাজ নিয়ে এই প্রকল্প তার আধিকারিকেরা উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট বুথ এলাকায় সহমতের ভিত্তিতে ওই প্রকল্প নেওয়া হবে। তারপর সেই প্রস্তাবিত প্রকল্প বিডিওর কাছে আসবে। ব্লক স্তরে আলোচনার পর তা মহকুমা শাসকের কাছে এসে সংশ্লিষ্ট বিভাগের নোডাল অফিসারের মধ্যে দিয়ে জেলা শাসকের কাছে আসার পরই জেলা টাস্ক ফোর্সের বৈঠক হবে। তারপর জেলা শাসকের অনুমোদন ক্রমে তা যাবে রাজ্য টাস্ক ফোর্সের কাছে। মুখ্যমন্ত্রীর অনুমোদন ক্রমে ওই প্রকল্প রূপায়িত হবে। জেলা স্তরে টাস্ক ফোর্সের পাশাপাশি মহকুমা, ব্লক স্তরেও টাস্ক ফোর্স রয়েছে। বুথ ভিত্তিক এই বৈঠকগুলি চূড়ান্তভাবে সম্পূর্ণ করতে মহকুমা এবং ব্লকের টাস্ক ফোর্স কাজ করবে। তবে পুরসভা এলাকায় মহকুমা ভিত্তিক টাস্ক ফোর্স কাজ করবে। সেখানে মনিটরিং করবেন সংশ্লিষ্ট পুরসভার পুরপ্রধানরা। 2রা আগস্ট থেকে নভেম্বরের 3 তারিখ পর্যন্ত সমস্ত বৈঠক ও প্রস্তাবিত প্রকল্প চূড়ান্ত করতে হবে। 15ই নভেম্বরের মধ্যে সেই প্রকল্প চূড়ান্ত করার সময়সীমা রয়েছে। তারপর 15ই জানুয়ারির মধ্যে সেই কাজ শেষ করার কথা বলা হয়েছে। রবিবার সমস্ত সরকারি ছুটি বাদ দিয়ে 61 দিনের মধ্যে বৈঠক সহ প্রস্তাবিত প্রকল্প চূড়ান্ত করার কথা বলা হয়েছে।
হাই নিউজ নেটওয়ার্ক। সাত সকালে দুর্ঘটনা খাস কলকাতায় ফের ভাঙল বাড়ি। উত্তর কলকাতার মানিকতলায় ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির একাংশ। চাঙড় পড়ল পাশের বাড়িতে। তার জেরে আহত হয়েছে 2 শিশু সহ মোট 6 জন। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। ফের কলকাতায় ভেঙে পড়ল একটি প্রাচীন বাড়ি। উত্তর কলকাতার মানিকতলায় ভেঙে পড়ল বহু পুরনো এক রাজবাড়ির অংশ। শনিবার সকালেই আচমকা ভেঙে পড়ে দোতলা ওই বাড়ির একাংশ। ঘটনায় জখম হয়েছে 2 জন শিশু সহ মোট 6 জন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ভর্তি করানো হয় ইএসআই হাসপাতালে। ঘটনাস্থল মানিকতলা মেন রোড। জানা গিয়েছে, বহু পুরনো এই বাড়িটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক হিসেবে চিহ্নিত ছিল কলকাতা পৌরসভার তালিকায়। স্থানীয়দের দাবি, বাড়ির কাঠামো জীর্ণ হয়ে পড়েছিল বহু আগেই। বারংবার জানানোর সত্ত্বেও কোনো রকম সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। শনিবার সকালে আচমকাই বাড়ির একাংশ ভেঙে পড়ে রাস্তায়। সেই সময় বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল 2 শিশু। তাদের উপর ভেঙে পড়ে ইট পাথরের চাঙড়। ঘটনায় আহত হয়েছেন 2 শিশু সহ মোট 6 জন। চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ ও পৌরসভার তরফে ঘটনাস্থলে পৌঁছেছে একটি দল। এলাকা ঘিরে দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য। বাড়ির বাকি অংশ বিপজ্জনক অবস্থায় রয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পৌরসভা। স্থানীয়দের অভিযোগ, পৌরসভা অনেক আগেই বাড়িটিকে বিপজ্জনক বলে চিহ্নিত করেছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে শহরের বিপজ্জনক বাড়িগুলিকে ঘিরে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে। হাই নিউজ নেটওয়ার্ক। নবান্নে চালু করা হচ্ছে ডিজিটাল কন্ট্রোল রুম। যাবতীয় নথি ডিজিটালকরণ করা হবে জানা যাচ্ছে। পাশাপাশি সব জেলার বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজও দেখার ব্যবস্থা হচ্ছে। এবারে নবান্নে চালু হচ্ছে ডিজিটাল কন্ট্রোল রুম। নথি সবকিছু ডিজিটালকরণ করা হবে বলে জানা যাচ্ছে। এমনকি সব জেলার বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজও দেখার ব্যবস্থা থাকছে। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ডিজিটাল কন্ট্রোল রুম অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলেই মনে করা হচ্ছে। এডিজি আইন শৃঙ্খলার অধীনে নবান্নের 3 তলায় এই ডিজিটাল কন্ট্রোল রুমটি খোলা হচ্ছে। সেখানে থাকবেন একজন সাব ইন্সপেক্টর, 2 জন এএসআই এবং 6 জন কনস্টেবল। আপাতত এই পুলিশ কর্মীদের নিয়েই কন্ট্রোল রুম চালু করা হবে। দিনের 24 ঘণ্টাকে 3টে শিফটে ভাগ করা হচ্ছে। ভাগ করেই এই পরিষেবা চালু হবে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারংবার প্রশ্ন তুলেছেন বিরোধীরা। মনে করা হচ্ছে সেই ক্ষেত্রে নজরদারি আরও জোরদার করার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে নবান্নের তরফে। কিছুদিন আগেই কলকাতা পুলিশের মতো নবান্নের পুলিশ কন্ট্রোল রুম থেকেও কয়েক হাজার সিসি ক্যামেরার মনিটরিং শুরু হয়। রাজ্যের অবস্থা সরাসরি দেখতে পান পুলিশ কর্তারা। মাস কয়েক আগেই সব জায়গার ছবি দেখার জন্য নবান্নে একটি আলাদা সিসি ক্যামেরার কন্ট্রোল রুম করা হয়েছিল। সেখান থেকেই গোটা রাজ্যের সিসি ক্যামেরার ছবিও দেখা যাচ্ছিল। পরে তার সঙ্গে যুক্ত করা হয় ডিজি কন্ট্রোল রুম। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী 9 মাস বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন। যার জেরে ভোগান্তি বহুগুণ বেড়েছে মানুষের। এই সমস্যা মেটাতেই এবার কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম শাটল বাস সার্ভিস চালু করল রাজ্য সরকার। আগামী সোমবার থেকে এই পরিষেবা পাবে যাত্রীরা। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত চলবে এই বাস। বাসের ভাড়া থাকছে 10 টাকা। স্টেশন সংস্কারের জন্য আগামী 9 মাস বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন। আর এই স্টেশন বন্ধের জেরে মানুষের ভোগান্তি বহুগুণ বেড়েছে। সেই সমস্যা মেটাতেই এবার কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত শাটল বাস সার্ভিস চালু করছে রাজ্য। আগামী সোমবার থেকে পরিষেবা পাবে যাত্রীরা। 32 সিটের এই বাস অফিস টাইমে সকাল 8টা থেকে 11টা এবং বিকেলে 5টা থেকে 8টা কবি সুভাষ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের মধ্যে যাতায়াত করবে, যার ভাড়া 10 টাকা। কবি সুভাষ স্টেশন বন্ধের জেরে যাত্রী কমেছে মেট্রোয়। কিছু মানুষ লোকাল ট্রেন থেকে নেমে অটোয় চেপে শহীদ ক্ষুদিরাম থেকে মেট্রো ধরলেও অনেকে আবার এই পথ এড়িয়ে যাচ্ছেন, কারণ অটোয় বিরাট লাইন। কেউ বালিগঞ্জ স্টেশনে গিয়ে বাস ধরছেন, কেউ বিকল্প পথ বেছে নিচ্ছেন। আর তার জেরেই এক দিন 25 থেকে 30 হাজার যাত্রী মেট্রোয় কমে গিয়েছে বলেই সূত্রের খবর। সাধারণ সময় দিনে 5.5 থেকে 6.5 লক্ষের মধ্যে যাত্রী ঘোরাফেরা করে, কিন্তু গত 3 দিনে 5.5 লক্ষের গণ্ডি টপকায়নি যাত্রী সংখ্যা। মেট্রো কর্তাদের কথায়, রোজ তো একই সংখ্যক যাত্রী মেট্রো ব্যবহার করে না, কিন্তু গড়ে ধরতে গেলে 1025 যাত্রী কম চড়ছেন মেট্রোয়।
ক্যানিং, জয়নগর, ডায়মন্ড হারবার সহ দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত অঞ্চলের বহু বাসিন্দা গড়িয়া স্টেশন পাঁচপোতা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন শুধু এই মেট্রো ধরে দ্রুত কর্মস্থলে যাওয়ার জন্য। এই সমস্ত যাত্রীদের একাংশ তাই মেট্রোর পথ না মারিয়ে বাইপাসে এসে বাস ধরছেন, কারণ মেট্রো ধরতে গিয়ে তাদের বাড়ছে খরচ এবং সময় দুই। অন্যদিকে ক্ষুদিরাম স্টেশনকে ঘিরে কার্যত একটি অটো স্ট্যান্ড তৈরি হয়েছে। ভিড় বেড়েছে এই স্টেশনের, রাস্তায় তৈরি হয়েছে যানজট। প্ল্যাটফর্মের একাধিক পিলারে ফাটল ধরায় নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ স্টেশন পর্যন্ত সম্পূর্ণ মেরামত হয়ে ট্রেন চালু হতে প্রায় 10 মাস সময় লাগবে। ততদিন পর্যন্ত উত্তর দক্ষিণ মেট্রো শাখার দক্ষিণের প্রান্তিক স্টেশন শহীদ ক্ষুদিরাম। আর তাই যাত্রী সুবিধায় এই শাটেল পরিষেবা শুরু করছে পরিবহন দপ্তর। হাই নিউজ নেটওয়ার্ক। শুক্রবার রাত থেকেই উত্তরবঙ্গের পাহাড়ে দফায় দফায় ভারী বৃষ্টির ফলে শনিবার সকালে তিস্তা বাজার সংলগ্ন তারখোলার কাছে জাতীয় সড়কের একাংশে ধস নেমেছে। ধসের কারণে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত। ধসের কারণে ফের যান চলাচল বন্ধ করা হলো 10 নম্বর জাতীয় সড়কে। শুক্রবার রাত থেকেই উত্তরবঙ্গের পাহাড় এবং সমতলে দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে। শনিবার সকালে তিস্তাবাজার সংলগ্ন তারখোলার কাছে জাতীয় সড়কের একাংশে ধস নামে। ভাঙা অংশ তলিয়ে যায় পাশ দিয়ে বয়ে চলা তিস্তা নদীতে। অন্যদিকে শনিবার দুপুরে কালিম্পং জেলার ঋষিখোলাতে 717 জাতীয় সড়কে ধস নেমেছে। পাহাড়ের উপর থেকে একের পর এক পাথর বোল্ডার পরে অবরুদ্ধ হয়ে গিয়েছে গোটা রাস্তা। ধস নামার পরেই তড়িঘড়ি ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে সড়ক পথে শিলিগুড়ি এবং সিকিমের মধ্যে সংযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। বিকল্প উপায় হিসেবে ঘুরপথে লাভা এবং গুরুপাথান হয়ে সিকিম যাচ্ছে গাড়িগুলি। প্রশাসনের তরফেও তেমনই নির্দেশ দেওয়া হয়েছে। 10 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যাওয়ায় পণ্যবাহী যান চলাচলের জন্য জাতীয় সড়ক 717 এর উপর নির্ভর করছিল সিকিম, কিন্তু দুপুরের বিকল্প সেই পথও বন্ধ হয়ে গেল। তবে কালিম্পং হয়ে এখনও সিকিম যাওয়ার বেশ কয়েকটি রাস্তা খোলা রয়েছে, কিন্তু শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং যাওয়ার জন্য প্রধান রাস্তাই হল 10 নম্বর জাতীয় সড়ক। এই রাস্তাকে তাই সিকিমের লাইফলাইন বলা হয়ে থাকে। শুধু স্থানীয়দের জন্য নয়, পর্যটক এবং সেনাবাহিনীর কাছেও এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচরাচর ওই জাতীয় সড়কের একাধিক জায়গায় ছোট বড় ধস নেমে থাকলেও তা তৎক্ষণাৎ সারিয়ে যান চলাচলের উপযোগী করে তোলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কিন্তু এবার রাস্তার বড় অংশ ফুসতে থাকা তিস্তায় তলিয়ে যাওয়ায় আপাতত কদিন ওই জাতীয় সড়ক বন্ধ থাকবে বলেই আশঙ্কা করা হচ্ছে। ফলে দুর্ভোগের শিকার হতে হবে যাত্রীদের। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর।